হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তবে চলো আজ শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কি? এই সংগ্রামের মূল কারণ ও ফলাফল আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বহু স্কুলের অ্যানুয়ালে বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে হয়, তাই প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে শুনবে। নদীভিত্তিক বাণিজ্য কেন্দ্র এবং খনিজ দ্রব্যের সমৃদ্ধশালী কনৌজকে আদি মধ্যযুগে ভারতের প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র বলে মনে করা হতো। এবার এই ভরকেন্দ্র ব্যাপারটা কি? ভরকেন্দ্র মানে হচ্ছে যে জায়গার ওপরে সবটা নির্ভর করছে, মানে কনৌজ এতটাই সমৃদ্ধশালী একটা জায়গা ছিল যে বাকি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল অর্থনীতির দিক দিয়ে এই অঞ্চলের ওপর ডিপেন্ডেন্ট ছিল। হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজ অধিকারকে কেন্দ্র করে বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে যে ত্রিমুখী লড়াই হয়েছিল তাই কিন্তু ত্রিশক্তি সংগ্রাম নামে খ্যাত। এই ত্রিশক্তি সংগ্রামের কথাটার অর্থ হচ্ছে তিনটে শক্তি মিলে সংগ্রামে লিপ্ত। সংগ্রাম মানে যুদ্ধ। তো এই সংগ্রাম প্রায় 200 বছর ধরে চলেছিল। আমি এই পুরো প্রশ্নের আলোচনা যখন করব মাঝখানে দেখবে তোমরা অনেক ছোট প্রশ্নের উত্তরও পেয়ে যাচ্ছ। সেগুলো পারলে একটু খাতা নিয়ে বসে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিও, এতে কিন্তু তোমাদের এই পরীক্ষায় সুবিধা হবে। ত্রিশক্তি সংগ্রামের কারণ কি ছিল? প্রথমত আর্থিক সুবিধা লাভ। একটু আগেই বলেছি অঞ্চলটা খুব সমৃদ্ধশালী একটা অঞ্চল এবং উত্তর ভারতের একটা বিরাট অঞ্চল এই কনৌজের ওপর ডিপেন্ডেন্ট ছিল। তো স্বাভাবিক এইরকম একটা ভালো জায়গা নিয়ে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তো দ্বন্দ্ব ঝামেলা হবেই। তো সেটাই হতো। উত্তর ভারতের বাণিজ্য পথগুলোর ওপর কিন্তু এই অঞ্চল থেকে নিয়ন্ত্রণও রাখা যেত। তার মানে সব দিক থেকে একটা বেশ সুবিধা দেখতে পাচ্ছি। চলে এলাম পরের পয়েন্ট, ভৌগোলিক গুরুত্বে। কনৌজের অবস্থান ছিল গঙ্গা যমুনা দোয়াবের অঞ্চলে। এই দোয়াব হচ্ছে একটা খুব উর্বর অঞ্চল। ভূগোলের দিক দিয়ে তোমরা দোয়াব কথাটা হয়তো আগেও পেয়েছো। দোয়াব মানে এমন একটা জায়গা যেখানে কিন্তু গঙ্গা যমুনা বা যে নদীগুলো রয়েছে, যে নদীর দোয়াব সেটা, সেই নদীগুলোর পলি জমে এমন ভালো একটা সমৃদ্ধশালী মৃত্তিকা ওখানে সৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু ওই অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষিজ সম্পদ উৎপাদন হয়। তা এইরকম একটা সমৃদ্ধশালী অঞ্চল, এক তো রাজনৈতিক দিক দিয়ে সকলের একটা খুব ভালো লাগার জায়গা কনৌজ, তার মধ্যে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, আবার কৃষিজ সম্পদেও খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত কারণে কিন্তু এই অঞ্চলটাকে সকলেই নিজের আওতাধীন করতে চেয়েছিল। এরপর হচ্ছে রাজনৈতিক গুরুত্ব। অষ্টম ও নবম শতকে কনৌজ ছিল ভারতের সার্বভৌম রাজশক্তির প্রতীক। তাই এই তিন রাজশক্তি তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে কনৌজকে নিজেরা দখল করতে চেয়েছিল। তার মানে এরম একটা খুব পাওয়ারফুল জায়গাকে যে কোনো রাজশক্তি চাইবে নিজেদের ক্ষমতায় আনতে, কারণ যদি এইটাকে তারা ক্ষমতায় আনতে পারে তাহলে সারা ভারতবর্ষের কাছে তারা বেশ একটা ক্ষমতাবান হিসাবে ট্রিটেড হবে। এরপরের পয়েন্ট, সামরিক গুরুত্ব। কনৌজ দোয়াব অঞ্চলের উঁচু স্থানে অবস্থানের সুবাদে সেনা অভিযানের জন্য সহজ এবং প্রতিরক্ষার জন্য ছিল নিরাপদ। যে কোনো জায়গায় যখন রাজশক্তিগুলো নিজেদের সাম্রাজ্য গঠন করতো, মানে সেই সময়, তখন কিন্তু তারা সবার আগে সামরিক দিকটাকে লক্ষ্য দিত। কারণ একটা জায়গায় তারা সুন্দর করে সাম্রাজ্য গঠন করে বসলো, তারা প্রজাদের উন্নতির জন্য ভাবতে শুরু করলো, হঠাৎ করে বিদেশি আক্রমণ হলো বা অন্য রাজশক্তি তাদেরকে আক্রমণ করতে চলে এলো, তো সেটা তো কাম্য নয়। রাজশক্তির সঙ্গে যদি সারাক্ষণ যুদ্ধতেই মেতে থাকে তাহলে তো আর দেশ শাসন হবে না। তাই জন্য সকলেই কিন্তু সবসময় সামরিক বিষয়টাকে ভীষণ গুরুত্ব দিত। এবার এই যে কনৌজ এমন একটা জায়গায় অবস্থান করতো যেটা খুব উঁচু একটা জায়গা, মানে দোয়াব তো উঁচু অঞ্চল, তাহলে দোয়াব অঞ্চলে থাকার জন্য একদিক দিয়ে যেমন সেনা অভিযানগুলো এই অঞ্চল থেকে সুবিধাজনক ছিল, মানে অন্য রাজ্যকে আক্রমণ করা, আবার অন্য দিক থেকে অন্য রাজ্য কিন্তু এখানে আক্রমণ করতে খুব ভালোভাবে পারতো না, মানে তাদের কাছে এটা খুব ভালো সহজ উপায় ছিল না। তো সেই কারণে সামরিকভাবেও কিন্তু এই অঞ্চল সকলের কাছে বেশ লোভনীয় হয়ে উঠেছিল।
বাকি আলোচনা তো অবশ্যই তোমাদের সাথে করব, তবে তার আগে তোমাদের একটা অন্য বিষয় জানিয়ে রাখতে চাই। তোমরা এখন ক্লাস 7-এ পড়ছো, প্রচুর বই পড়তে হচ্ছে, হিস্ট্রি জিওগ্রাফিরও মোটা মোটা সহায়িকা দেখতে পাচ্ছ, এবং তোমরা মোটেই সেই মোটা সহায়িকা ধার ঘেঁষছো না। মানে এতটা বড় বই কি পড়বো কি বাদ দেবো কিছু বুঝতে পারছো না। তো এরম করলে তো বাবা চলবে না, এক্সাম খারাপ হবে, নাম্বার কম আসবে, মা বাবা বকবেন। তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, wbporashona.com নিয়ে এসেছে এক নজরে শর্ট নোটস টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাত্র 20 পাতায় মধ্যে। কি থাকছে? সম্পূর্ণ সিলেবাস ইতিহাস ও ভূগোলের মাত্র 20 পাতায়। আমরা এই ইবুকগুলোতে সকল অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা একত্রিত করেছি। এখানে কিন্তু প্রশ্ন উত্তর নেই, এখানে কিন্তু শুধু উত্তর আছে। একটু ব্যাপারটা বুঝিয়ে বলি, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় দেখো সেগুলোর উত্তরকেই আমরা এখানে ওয়ান লাইনার করে পয়েন্ট আকারে দিয়েছি। তাহলে তুমি যদি পয়েন্টগুলো ভালো করে পড়ে নিতে পারো, তাহলে সেই প্রশ্ন থেকে শূন্যস্থান আসুক, এমসিকিউ আসুক, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আসুক বা বড় প্রশ্নই আসুক, তোমরা সেটা গুছিয়ে লিখতে পারবে। তার জন্য শুধু তোমাদের ভালো করে পড়তে হবে। এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই সপ্তম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক। যেটা কিনতে চাও, তুমি যদি ভূগোল কিনতে চাও তাহলে ভূগোলের নাম, ইতিহাস কিনলে ইতিহাসের নাম লেখো। আর যদি দুটোই কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা বিশেষ অফারও রয়েছে, চাইলে তোমরা দুটো ইবুকই কিনতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তবে এই একই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। ত্রিশক্তি সংগ্রামের ফলাফল নিয়ে এবার আলোচনা করব। দেখো, একটা জায়গাকে কেন্দ্র করে 3টে রাজবংশের মধ্যে প্রায় 200 বছর ধরে যুদ্ধ চলছে, তো খুব ভালো কিছু তো তার ফল হতে পারে না। তো যেটা হবার সেটাই হয়েছে। প্রথমত রাজনৈতিক অস্থিরতা, মানে একটা ঝামেলা বিবাদ, মানে যেই জন্মাচ্ছে বড় হচ্ছে রাজা হচ্ছে, দেখছে না আমাকে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কি দাবি না কনজ, আমার দাদু ঠাকুরদা সে কে কবে যুদ্ধ শুরু করে দিয়ে গেছে, আমাকেও সেটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে একটা জায়গাকে কেন্দ্র করে 3টে রাজশক্তি যদি এইভাবে অনবরত যুদ্ধে লিপ্ত হয়ে থাকে, তাহলে তাদের রাজনীতি বা তাদের যে রাজ্যের অবস্থা কি হবে? খারাপই হবে। অর্থনৈতিকভাবে তারা আরও দুর্বল হবে, রাজনৈতিকভাবে তারা আরও দুর্বল হবে। তো সেটাই হয়েছিল। কিছুদিনের জন্য প্রতিহার রাজবংশের দ্বিতীয় নাগভট্ট কনৌজ জয় করেছিলেন, তবে সেই শক্তি কিন্তু বেশি দিন স্থায়ী ছিল না। শেষ পর্যন্ত কোনো পক্ষই কিন্তু সম্পূর্ণ আধিপত্য এই অঞ্চলের উপর প্রতিষ্ঠা করতে পারেনি। উল্টে কি হয়েছে, এরা 3জন মিলে এমন ঝামেলা করেছে, সেই সময় সেই ফাঁক গলে দিল্লি সুলতানি যুগ বিদেশ থেকে এসে ভারতবর্ষের সুলতানি যুগের সূচনা করে। সেই শক্তি কিন্তু সেই ফাঁক দিয়ে ঢুকে পড়েছিল ভারতবর্ষে। আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সংক্রান্ত আরও প্রশ্ন উত্তর পড়তে চাইলে কি করতে হবে, আমাদের ওয়েবসাইট wbporashona.com আর আমাদের ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে বেড়াতে হবে। আরও তোমাদের একটা বিষয় বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু অন্যান্য বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন। ততক্ষণ টাটা।